কিন্তু এই যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ময়মনসিংহের সাধারণ ভাইয়েরা, আপনারা জানেন গত 9 এপ্রিল বাংলাদেশে 2টি উপনির্বাচন ছিল জাতীয় সংসদের। একটি শেরপুর, আপনাদের পার্শ্ববর্তী জেলা, আর একটি বগুড়া। এই 2 জায়গায় আমরা আশা করেছিলাম যে নির্বাচনে, বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়ে গেছে, আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে, এখন সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু এই 2টি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্রবিশেষে শুধু সহিংসতা না, এটা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। এরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর 3 আসনে। এর আগেও আপনারা জানেন, যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগেও ওই ধরনের সহিংসতায় আমাদের একজন উপজেলা সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে খুন করা হয়। তার সাথে আরও 3 জন ফ্যাটালি, তারা ছিলেন অ্যাটাকড এবং ইনজিওর্ড। তারা এখনও চিকিৎসা নিচ্ছেন, এখনও আশঙ্কামুক্ত হননি। আবার এই জায়গায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি বুথের আগে ইন্তেকাল করলেন, যার কারণে বুথটা স্থগিত হয়ে গেল। এই স্থগিত নির্বাচনটাই ছিল 9 এপ্রিল। এই নির্বাচনেও একজন মানুষ আগে মারা গেল, আবার একজন মানুষ, এখন বয়স্ক মানুষ, আমি দেখলাম যে ওনার বয়স আমার ধারণা 78, 80-র কাছাকাছি হবে। সেই রকম একজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়েছে। আঘাত একটাই, কিন্তু গুরুতর। তিনি সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে ছিলেন, আল্লাহর অশেষ মেহেরবানি আজকে দেখলাম যে তিনি সংজ্ঞা ফিরে পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমাদের কাছে প্রথমে খবর গিয়েছিল তিনি যখন সংজ্ঞাহীন হয়ে যান যে তিনি ইন্তেকাল করেছেন। আমরা সংসদের ভিতরেও সেই কথাটা বলেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তার হায়াত রেখেছেন। তিনি সেই সংজ্ঞাহীন, অতীতে ওই সন্ত্রাস ছিল, হানাহানি ছিল, বিশৃঙ্খলা ছিল, কিন্তু জুলাইয়ে এত রক্ত আমরা দিলাম, তারপরে আর রক্ত কেন দিতে হবে রাজনীতির জন্য? আমরা তো আশা করেছিলাম যে রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে, রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে, রাজনীতি হবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে। আমার আদর্শ আমার কাছে, আরেকজনের আদর্শ তার কাছে। আমি যেমন আমার আদর্শকে ভালোবাসি, আরেকটা লোক তার আদর্শকে ভালোবাসার তার অধিকার আছে, এটা তার নাগরিক অধিকার। এখানে মুখ চলবে, হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে, অভদ্রভাবে নয়। আমরা এবার সংসদে দেখেছেন, প্রথম দিনই স্পিকার মহোদয়ের নির্বাচনের পরে প্রথমে সংসদ নেতা বক্তব্য দিয়েছেন, তারপরে আমার সুযোগ ছিল। আমি সেখানে অনুরোধ করেছি, আসুন এই সংসদকে আমরা একটা উদাহরণ বানাই। অতীতে এই সংসদে দাঁড়িয়ে জনগণের কল্যাণের চাইতে পরস্পরের চরিত্র হননে সময় ব্যয় হয়েছে বেশি। কাদের টাকায় সংসদে বসি? জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়, প্রতি মুহূর্তে প্রায় 60 লক্ষ টাকা সেখানে খরচ হয়। এটা কি মামুলি কথা? এই টাকা খরচ করার ক্ষেত্রে আমাদের কলিজা কাঁপবে না যে এই টাকাটা জনগণের? অতএব জনগণের টাকা সদ্ব্যবহার করার জন্য জনগণ 300 আসনে আমাদেরকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে। সেখানে গিয়ে আমরা অশ্লীল বাক্য বিনিময় করব, অযথা সময় কাটাবো এবং জনকল্যাণে কোনো আইন করতে গেলে বাধা পাবো, এটা আমাদের কাম্য না। জনকল্যাণে যে আইনই হবে সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সমর্থন থাকতে হবে। আমরা সেটা ব্যক্ত করেছিলাম এবং স্পিকারকে অনুরোধ করেছিলাম, মাননীয় স্পিকার, এখানে কেউ অশ্লীল কথা বলতে গেলে আপনি পারমিট করবেন না, দয়া করে দেন এন্ড দেয়ার আপনি থামাই দিবেন। এ পর্যন্ত বড় কোনো ব্যতিক্রম হয়নি। আমরা দোয়া করে আরো সুন্দর হোক পার্লামেন্ট। কিন্তু এই যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি। মানুষের জীবন নিয়ে আমাকে পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাব মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হওয়ার জন্য। সেই আমি লোকটার হাতেই যদি আগে জীবনও চলে যায়, ইজ্জতও চলে যায়, আমার সম্পদও ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো আসলে এই ধরনের প্রতিনিধিত্বের যোগ্যতা রাখি না, আমি অযোগ্য। আমরা এই জন্যে আশা করব, আহ্বান জানাবো, ভবিষ্যতে নির্বাচন শেষ হয়নি, আর বহু নির্বাচন হবে,
গণতান্ত্রিক একটা দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। সেই নির্বাচনে যেন আর কোনো সহিংসতা না হয়, আর কোনো মায়ের